আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। লেবাননের কাছে হাসান নাসরুল্লাহ কেবল একটি দলের নেতা বা সংগঠনের প্রধান নন, বরং লেবাননের মানুষের কাছে তিনি একজন সাইয়েদ বা অবিসংবাদিত নেতা। লেবানন যখন ইসরায়েলের দখলদারিত্ব থেকে বাঁচার কোনো উপায় দেখছিল না, ঠিক সেই সময়ই হাসান নাসরুল্লাহ এবং তার সংগঠন হিজবুল্লাহ চরমভাবে সংগ্রাম পরিচালনা করে দেশকে দখলদারিত্ব মুক্ত করে। নাসরুল্লাহর সাহসী ভূমিকার কারণে সে যাত্রায় ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। সেরকম একজন জনপ্রিয় নাসরুল্লাহকে হত্যা করলেই লেবানিজদের সংগ্রাম থেমে যাবে না, বরং নাসরুল্লাহর চেতনা আরও অনেকের মাধ্যমে সামনের দিনগুলোতেও একইভাবে প্রকাশিত হবে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। জালেম বা স্বৈরাচারী বা অত্যাচারী শাসককে বিদায় নিতেই হয়, আজ নয়তো কাল। এটি দুঃশাসনের অনিবার্য পরিণতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেপরোয়া কার্যক্রম এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের লেবাননে সর্বশেষ যেই বর্বর আক্রমণগুলো পরিচালনা করছে, হাসান নাসরুল্লাহর মতো জনপ্রিয় নেতাকে হত্যা করেছে এবং একই সঙ্গে সহস্রাধিক বেসামরিক নিরীহ নাগরিককে হত্যা করেছে, তা ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয়ের দুয়ার উন্মোচন করবে। এক বছর আগে গাজায় নেতানিয়াহু যে যুদ্ধাভিযান শুরু করেছিলেন, তা এরই মধ্যে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে একটি জগাখিচুড়ি পরিস্থিতির তৈরি করেছে। হামাসকে নির্মূল করা যায়নি, আবার জিম্মিদেরও উদ্ধার করা যায়নি। কেবল ৪২,০০০-এর বেশি বেসামরিক নাগরিককে ইসরায়েল হত্যা করতে সক্ষম হয়েছে। এরকম এক অচলায়তনের মধ্যে হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এই হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য অশুভ পরিণতি ছাড়া আর কিছুই বয়ে আনবে না। প্রতিরোধ সংগ্রামগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এসব সংগঠনের নেতৃত্বের চেয়ে বরং মতাদর্শগুলি বেশি শক্তিশালী হয়ে টিকে থাকে, আর এই মতাদর্শ বা চেতনাই মূলত আন্দোলন সংগ্রামের ভাগ্য নির্ধারণ করে। এই মুহূর্তে মনে হচ্ছে যে নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লাহর জন্য বড় ধরনের আঘাত এবং খুব সহজেই তারা এই শূন্যতা পূরণ করতে পারবে বলে মনেও হয় না। তবে হিজবুল্লাহর মূল বৈশিষ্ট্য হল একটি উপনিবেশ বিরোধী সংগঠন, যারা জায়নবাদের বিরোধিতা করে এবং জায়নবাদের নিপীড়ন থেকে স্বাধীনতা সুরক্ষিত করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে প্রতিরোধ সংগ্রাম পরিচালনা করে থাকে। হিজবুল্লাহর মতো প্রতিরোধ সংগঠনগুলোর জন্য এই ধরনের আঘাত বা প্রতিবন্ধকতা অবশ্য নতুন কিছু নয়। ১৯৬৫ সালে ম্যালকম এক্স এবং ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের ঘটনাকে মার্কিন নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পথে একটি বড় আঘাত বলেই মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হল, হত্যাকারীরা দুজন মানুষকে হত্যা করতে পারলেও আন্দোলনকে হত্যা করতে পারেনি। হয়তো কিছুদিন সময় লেগেছে, কিন্তু তারপর যুক্তরাষ্ট্রে এমনও সময় এসেছে যখন বারাক ওবামার মতো কৃষ্ণাঙ্গ একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দুদফায় দায়িত্বও পালন করেছেন, অথচ একটি সময় এমনটা কল্পনাও করা দুঃসাধ্য ছিল। একইভাবে আমেরিকা আফগানিস্তানে তাদের ২০ বছরের দখলদারিত্ব পরিচালনা করেছিল এবং যুদ্ধের সময় বেশ কয়েকজন তালেবান নেতাকেও হত্যা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাকে কূটনৈতিক চুক্তি করে আমেরিকাকে অত্যন্ত লজ্জাজনকভাবে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নিতে হয়েছিল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে পাশবিক বা বর্বর শক্তি কখনোই স্থায়ী হয় না, আর এই ধরনের শাসন দিয়ে জনগণের কোনো কল্যাণও হয় না। নেতানিয়াহু ও তার জায়নবাদী পরামর্শকেরা এই সত্যটুকু এখনও বুঝতে পারেনি, তবে তাদেরকে হয়তো চড়া মূল্য দিয়ে এই শিক্ষাটি উপলব্ধি করতে হবে। নাসরুল্লাহর শাহাদাত ইসরায়েলি শাসনের বিরুদ্ধে আরবদের প্রতিরোধ সংগ্রামে নতুন করে প্রেরণা যোগাবে, এমনটা এখনই অনুমান করা যাচ্ছে। কেননা নাসরুল্লাহর শাহাদাতের পর থেকেই তার নামটি সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে ট্রেন্ড হিসেবে চূড়ান্ত অবস্থানে রয়েছে। লক্ষ লক্ষ মানুষ তাকে নিয়ে পোস্ট করছে, টুইট করছে। সৌদি আরব, জর্ডান, মিশর এবং ইরাক সহ আরব দেশগুলিতে হিজবুল্লাহ ও নাসরুল্লাহর ব্যাপারে যে আগ্রহ খুবই তাৎপর্যপূর্ণ, কেননা তাদেরকে নিজ দেশের শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভূমিকা নিতে হচ্ছে।
আরব দেশগুলোতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েল নাসরুল্লাহকে হত্যা করে প্রতিরোধ সংগ্রামকে স্তব্ধ করে দিতে চাইলেও কার্যত এই ঘটনা প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে। ইয়েমেনের হুথি, হিজবুল্লাহ এবং হামাস ইতিমধ্যেই প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। তাছাড়া জায়নবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে যে আন্দোলন এবং বয়ান সাম্প্রতিক সময় চলে আসছিল, এই হত্যাকাণ্ড তাকেও আরও সংহত করবে। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার সাম্প্রতিক ঘটনাও ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামকে অনুপ্রাণিত করেছে এবং নাসরুল্লাহর হত্যা লেবাননেও একই প্রভাব ফেলবে। এরই মধ্যে ইরান অবশ্যম্ভাবীভাবে এই হত্যার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দখলদার রাষ্ট্র ইসরায়েলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে নেতানিয়াহু এসব অন্যায্য হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ পরিচালনা করলেও কার্যত নেতানিয়াহুর অতি ডানপন্থী শাসন কেবল ইসরায়েল নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে গেছে। ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে এই যুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র নগ্নভাবে ইসরায়েলের সমর্থন করে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকাও গেল এক বছরে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনমত তৈরি হয়েছে। ইরাক, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে লজ্জাজনক অপরাধ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে রাশিয়া সম্ভাব্য সংঘাত বৃদ্ধির জন্য জায়নবাদী শাসনকেই দায়ী করেছে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময়ও ইসরায়েলের জঘন্য কূটনৈতিক বিচ্ছিন্নতাও স্পষ্ট হয়েছিল। যখনই তিনি ভাষণ দিতে দাঁড়ান, দেখা যায় দর্শকের সারি থেকে সকল দেশের প্রতিনিধিরা একে একে উঠে চলে যাচ্ছেন। শেষ পর্যন্ত অনেকটা ফাঁকা মিলনায়তনেই ভাষণ দিতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। শুধু সামরিক নয়, অর্থনৈতিক ফ্রন্টেও চলমান যুদ্ধ, সংঘাত ও সহিংস হামলার জেরে ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র গাজা গণহত্যায় পরবর্তী দশকে ইসরায়েলের সম্ভাব্য অর্থনৈতিক কর্মকাণ্ডে $400 বিলিয়ন বেশি ক্ষতির কারণ হতে পারে বলে অনুমান করা হয়েছে। 2024 সালের প্রথম 3 মাসেই ইসরায়েলের আর্থিক ক্ষতির পরিমাণ $16 বিলিয়ন বলে জানা গেছে। গাজার পাশাপাশি এখন লেবাননেও অভিযান শুরু করায় আলোচিত আব্রাহাম চুক্তির বাস্তবায়ন কিংবা আরব দেশগুলোর সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, অত্যাচারীরা যত বেশি নিপীড়ন চালায়, মুসলিমরা তত বেশি একাট্টা হয়। ব্যক্তিকে হত্যা করা যায়, কিন্তু দখলদারিত্ব ও নিপীড়ন থেকে মানুষের মুক্তির জন্য যে আজন্ম ক্ষুধা, তা কখনো মেটে না। ইতিহাসের ধারাবাহিকতার আলোকেই বলা যায়, এক নাসরুল্লাহর বিদায়ের মধ্য দিয়ে আরও অনেক নাসরুল্লাহর আবির্ভাব হবে। দখলদার ইসরায়েল সবসময় হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের সাথে সংঘাতে জড়িয়ে থাকতে চাইবে। তারা সংলাপের পথে হাঁটবে না, কেননা এসব শান্তিপূর্ণ প্রক্রিয়ায় অগ্রসর হলে ইসরায়েলের দখলদারিত্ব সংকটের মুখে পড়তে পারে। ইসরায়েল রাষ্ট্রের জন্মই হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করার মাধ্যমে। তবে এখনো পর্যন্ত ফিলিস্তিনিদের হাতে যেটুকু আছে, সেই গাজা বা পশ্চিম তীর, এমনকি লেবাননের একটি বড় অংশ তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। প্রাক্তন ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের সরকার মধ্যপ্রাচ্যের শত্রুতা ও বিদ্বেষ পরায়ণতার অবসান ঘটাতে পারেনি। তবে নেতানিয়াহু এই অঞ্চলে তার বেপরোয়া কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে বরাবরই অনড় ছিল, কারণ যে কোনো মূল্যে তিনি ক্ষমতা ধরে রাখতে চান। নেতানিয়াহুর জন্য ক্ষমতা খুবই জরুরি, কারণ কোনো কারণে ক্ষমতার মসনদ থেকে সরে গেলে তাকে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বহুদিন আগেই বলেছিলেন, হামাসকে ধ্বংস করার অজুহাতে এই যুদ্ধ মূলত একটি ব্যবসা। হামাসকে নির্মূল করার নামে ইসরায়েলি নীতি নির্ধারকেরা মূলত জনগণের সাথে প্রতারণা করছে। হামাস নিছক কোনো দল বা সংগঠন নয়। হামাস একটি আদর্শ, হামাস একটি চেতনা। ফিলিস্তিনের মানুষের হৃদয়ের গভীরে হামাসের শিকড় গেঁথে আছে। তাই কেউ যদি মনে করে যে হামাস নির্মূল করা যাবে, তাহলে সে ভুলের মধ্যে ডুবে আছে।
এটি শুধু ড্যানিয়েল হাগারি বা ইসরায়েলি সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি নয়, বরং অনেক সামরিক বিশ্লেষকও এমনটাই বিশ্বাস করেন। এ কারণেই তারা নেতানিয়াহুকে বরং ইসরায়েলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে বিবেচনা করছেন। গাজা এবং অন্যান্য আঞ্চলিক সংঘাতের বিদ্যমান পরিস্থিতি নেতানিয়াহু যেভাবে পরিচালনা করছেন তাতে মধ্যপ্রাচ্য তো বটেই, ইসরায়েলের অভ্যন্তরে জন অসন্তোষের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রায় 70% ইসরায়েলি বিশ্বাস করে যে নেতানিয়াহুর অবিলম্বে পদত্যাগ করা উচিত। মানবিক উদ্বেগের চেয়ে সামরিক আগ্রাসনকে অগ্রাধিকার দেয় এবং একই সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অবজ্ঞা করায় তার ব্যাপারে ইসরায়েলিদের আস্থা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। ইসরায়েলিরা মনে করে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য নেতানিয়াহু ইসরায়েলি বা ফিলিস্তিনিদেরকে বলির পাঠা বানাতেও দ্বিধা করছেন না। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর অধীনে ইসরায়েল একটি আত্মঘাতী মিশনে লিপ্ত রয়েছে। জায়নবাদী শাসনের নৃশংস কার্যক্রম প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করতে পারেনি, বরং জুলুমের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করার জন্য শাসিত জনগোষ্ঠীকে নতুন করে আরও বেশি উজ্জীবিত করেছে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।